যদিও আমরা আজকে কিন্তু প্রেম টেম নিয়ে শুধু কথা বলতে আসিনি, আমরা প্রেম নিয়ে কথা বলতে এসেছিলাম। সৌম্যর এটা এক্স্যাক্টলি এই কনভারসেশনটাই হয়েছিল when I spoke to you for the first time। আমি একটা জিনিস সিম্পল কথা বলছি আপনাদের, মানে এটা যখন শুট হচ্ছে না, মানে এটা কিন্তু কোনোভাবে এরকম নয় যে আমরা কোনো একটা প্রমোট করার জন্য শুট করছি। সৌম্য আমার সাথে যে এই ভাইবসটা রয়েছে এরকম, আমরা ভাবলাম যে এটাকে কেন আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে কেন আনতে পারবো না। গুরুগম্ভীর হয়ে এখন তুমি চরিত্রের উপরে কি করেছিলে একটু বলো তো। কিচ্ছু করিনি। আমাদের কামিং ব্যাক টু প্রেম টেম, ইট ওয়াজ ইমপারফেক্ট। তুমি যে রাজি আর আমার কথা বলছিলে যে আমাদের যে কেমিস্ট্রিটার কথা, মানে তুমি যদি দেখো এই সম্পর্কটার মধ্যে ইটস ভেরি ইমপারফেক্ট। কোনোদিন তুমি খুব কম দেখবে একটা মেয়ে একটা ছেলেকে শেখাচ্ছে, ঠিক আছে সে সিনিয়র আমার থেকে, পাবলোর থেকে সব কিছু, কিন্তু সে ছেলেটাকে শেখাচ্ছে কীভাবে চুমু খেতে হয়। ঠিক, একটু দাঁড়াও আমি আসছি। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট ও করে কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম ও টেবিলে বসে না ভাত খাচ্ছে। তখন 8টা বাজে। তো আমি ওকে বললাম, কি তুই ভাত খাচ্ছিস কেন? তো আমার দিকে না কাচু মাচু করে তাকালো, মানে অন্যায় করে ফেলেছি একটা। হয় না দাদা, ভাত খেতে খুব ভালোবাসি, ভাতটা একটু খাই না। ইট ওয়াজ 2006 আই থিঙ্ক। সেই সময় আমি চাকরি করছি, ফেম গুরুকুল বলতে জাস্ট বেরিয়েছে। তখন আমি এক্সট্রা টাইম বলে একটা প্রোগ্রাম করতাম, 24 ঘন্টা সেটা। তো অরিজিৎ ওটার মন্তাজটা গিয়েছিল, তখন ও দাদাগিরির মন্তাজটা গায়নি। সো সেই সময় ও এসেছিল এবং দেখতাম এক্সট্রাটা, এটা অরিজিৎ সিং এর গলা ছিল। মানে আমি তোমাকে হয়তো কিয়ারা আডবাণীর এগেইনস্টেও দেখতে চাই, মানে কিয়ারা আডবাণী বলে মাথা কিছু হয়ে গেল কেন। একটা কফি দেবে? কলকাতার ভীষণ গরম, এই গরমের মধ্যে মানে কিছু করা যাচ্ছে না। আজকে যখন ভিডিওটা শ্যুট করছি, মূলত আজকের এই ভিডিওটা এটা একটা ব্লগ, আর আজকের ব্লগে গরম নিয়ে কথা বলবো না, কলকাতার যে এখন পরিস্থিতি আপনারা জানেন তা নিয়েও কথা বলছি না, কিন্তু কলকাতাতে আজকে এমন এক বন্ধুর সাথে মিট করব যার সাথে একটু প্রেম নিয়ে কথা বলবো। প্রেম নিয়ে কেন কথা বলবো? কারণ আমার মনে হয় এই মানুষটার সাথে প্রেম নিয়ে অনেকদিন ধরে কথা বলার ছিল, যখন মানুষটার সাথে প্রথম আলাপ হয়েছিল। তাই ভাবলাম আজকে এখানে একটা ক্যাফেতে বসে একটা দারুণ আড্ডা দিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি। সো আগে ভেতরে চলুন, মানুষটার সঙ্গে আপনাদের আলাপ করাই, আসুন। কি কুণালদা, তুমি লেট করলে হবে? ফাইনালি দেখো, তুমি এখন হচ্ছে রাইজিং স্টার, তো ওই জন্য ওয়েট করাচ্ছ। তুমি অলরেডি স্টার হয়ে গেছো বলে এরপর আমাদের ওয়েট করতে হবে। Really, Showmo, you will never have to do this. You know that, Kunalda. That is not the relationship I have with you. No, exactly. আমি এটাই ভাবছিলাম যে সৌম্য মুখার্জিকে তো ওয়েট করানোর আমার এখন এই মুহূর্তে রাইট রয়েছে, কারণ আর কদিন পর সৌম্য মুখার্জি আমাকে বলবে যে কুণালদা আজকে তো এই সপ্তাহ তো হবে না, মোটামুটি আমার এখন আগামী 1 মাস তো ডেট নেই। আমরা এবার কফিটা অর্ডার করি। মানে ব্লগিং এর স্টার্টে মানে আমরা প্রচুর বাজে কথা বলতে পারি, কিন্তু বলবো না। শুধু এখানে বলছি না, আরো বলি, ফোনে আমরা প্রচুর বাজে কথা বলি, সেগুলো সব বলে দিই না, সবকিছু বল, কয়েকটা বলে দিই। কুণালদা বল, ওকে বল, তুমি কি বলতে চাইছো বল। আচ্ছা, তার জন্য কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, কফি। হ্যাঁ, মোটামুটি আশা করি আমাদের ধোকা দেবেন আমাদের মাইক্রোফোন। ডিজাই আই উইশ তুমি আমাদের এই পুজোর সময় করে না মাইক টেস্টিং 1 2 3 4। হ্যাঁ, হ্যালো 0 1 2 3 4 5 6 7 8 9 0। বাই দ্য ওয়ে, জার্নি উইথ বোসের একটা নতুন ভিডিও, এটা কোনো পডকাস্ট নয়, ইন্টারভিউ নয়। সৌম্য মুখার্জি বলাটা আমার মধ্যে ঠিক হবে না, বিকজ সৌম্য আ ফ্রেন্ড, আ ব্রাদার, মানে সেখানে সৌম্য বলবো, কিন্তু এটা একটা জাস্ট আড্ডা। আমি ভেবেছিলাম একটা এমন একটা আড্ডা হবে যেটা আমি প্রথমে একটা কথা প্লিজ বলবো যে আই ফিল ভেরি অনার্ড টু বি অন ইয়োর শো। তোমার কাজ আমি ফলো করেছি, অ্যান্ড নট অনলি জাস্ট দ্যাট, আই হ্যাভ ফলোড ইয়োর ওয়ার্ক অ্যাপার্ট ফ্রম ইউটিউব অনেক বছর আগের থেকে, যখন কলেজে আমি পড়াশোনা করতাম। হ্যাঁ, ইয়েস, তুমি হয়তো জানো না এটা, এই ইনফরমেশনটা আমি শেয়ার করিনি। আমার প্রথম ইচ্ছে ছিল, আমি স্কুলে তো যখন ছিলাম তখন আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল, ভাগ্যিস হয়নি। কিন্তু তারপরে আমি একটি নিউজ চ্যানেলে ইন্টার্নশিপ করেছিলাম, English একটা নিউজ চ্যানেলে। So I was into journalism. I used to follow you on TV. After that YouTube has happened. I am very happy যে finally এতদিন কথা বলার পরে finally I am on your show, and yeah,
বল। দেখো আমার একটা ভয় লাগে যখন মাথায় যেন টাক করে লেগে না যায়। যা ভাগ্য যাচ্ছে আজকাল, টাক করে লেগে যেতে পারে। সৌম্যর সাথে আমার আলাপটা কি করে বলিনি, সৌম্য আমার বন্ধু, এটা বারবার বলছি, আপনারা চেনেন, আলাদা করে পরিচয় করানোর দরকার নেই। সৌম্য মুখার্জি অ্যাক্টর, সৌম্য এখন আমি যেটা প্রথমে বলছি যে রাইজিং স্টার। সৌম্যর সাথে আমার আলাপ আপনাদেরই মতন প্রেম টেম দিয়ে, মানে অনিন্দ্য যখন প্রেম টেম করলো, মানে অনিন্দ্যদা প্রেম টেম করেননি, যখন ছবিটা করলেন তখন প্রেম টেম আমি দেখলাম, এবং প্রেম টেম দেখার পর আমার সিরিয়াসলি আমার একটা মনে হয়েছিল একটা ছেলে এত শান্তশিষ্ট ভোলা ভালা, যাকে মেয়েরা চাইলে ল্যাং মারতে পারে, তো এরকম একটা ক্যারেক্টার, মানে এক্স্যাক্টলি সৌম্য মুখার্জি ব্যক্তিটাও কি এরকমই, এটা আমার খুব জানার ইচ্ছে ছিল। কারণ প্রেম টেম ছবিটা না, মানে আমার এই যে দাঁড়িয়ে প্রেম টেমকে ভালোবাসার হয়তো রিজন নাও থাকতে পারে, বাট আমি ছবিটা এত সুন্দর তৈরি হয়েছিল, মেকিংটা এত সুন্দর ওভারঅল, মানে তিনটে ক্যারেক্টার, তার সাথে একটা কুকুর, সব মিলিয়ে আমি যখন ফিল করলাম তোমাকে একদিন ডিএম করলাম, এবং আমি এক্স্যাক্টলি ডিএম করার পর যে রিপ্লাইটা পেলাম সৌম্যর থেকে, রিপ্লাইটাও না ওই সৌম্য মুখার্জি না পাবলোর ছিল। আই ফেল যে এটা পাবলো আমাকে রিপ্লাই করলো, বাট সৌম্য, আমি আপনাদের বলি যে আমি যতটুকু সৌম্যকে চিনি, সৌম্য এক্স্যাক্টলি ওরকমই, মানে পাবলোর মতো না, পাবলোর মতো না, পাবলো তো একটা চরিত্র, বাট কোথাও তার মধ্যে একটা হিউম্যান বিং রয়েছে, ওই হিউম্যান বিংটাও একটা পাবলো একেবারে, তাই তো? একেবারে ঠিক বলছি? আমি মানে তুমি যখন মেসেজ করেছিলে তখন আমার মনে আছে তুমি একটা কথা বলেছিলে যে মানে পাবলো এই চরিত্রটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। হ্যাঁ, তো এটা কি বলবো, মানে আমার ভেতরে ওটা আছে। অফকোর্স আই অ্যাম নট লাইক পাবলো। আমি প্রথমত কোনোদিন আমার মাকে বলবো না যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, আমি লিভ ইন করবো। আই ডেয়ার নট ডু দ্যাট। সো বাট ও খুব চুপচাপ, যেরকম একটা ইন্ট্রোভার্ট গোছের একটা মানুষ। আই উডন্ট সে আই অ্যাম এক্সট্রোভার্ট, বাট আই অ্যাম অ্যাম্বিভার্ট। ইউ নো দ্যাট বাই নাও, ইন্ডাস্ট্রি নোজ দ্যাট বাই নাও। কিন্তু ওর মধ্যে যে ইনোসেন্সটা আমরা দেখেছি, যে মানে কলেজে তো উঠে অনেকে বকে যায়, হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, কিন্তু একটা বেসিক জায়গায় যে ইনোসেন্সটা রয়েছে ওর, যে ও অনেক কিছু করছে, ও যে মাকে বলছে, ইনফ্যাক্ট এটা নিয়ে আমার কথাও হয়েছিল স্যারের সাথে, অনিন্দ্য স্যারের সাথে, যে এরকম মাকে বলছে যে মা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাও ও ওই বাড়িতেই ও লিভ ইন করছে, কেন, এটা কেন হচ্ছে? সামওয়্যার ডাউন দ্য লাইন তো যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে এটাকে নিয়ে মানে তার তো খারাপ লাগবে। তো সেখানে আমাকে স্যার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছিল যে ও নিজেও হয়তো বুঝতে পারছে না, বিকজ ও যে পরিস্থিতিতে বড় হয়েছে ছোট থেকে, ওর বাবা ওদেরকে ছেড়ে চলে যায়, যেটা আমরা গল্পে দেখি, ক্লিয়ারলি দেখানো হয় না, খুব সাটল ভাবে দেখিয়ে দেওয়া, মানে ওখানে একটা সিন আছে যেখানে তুমি বাবার ছবির সামনে দাঁড়িয়ে, ওটা আমার ফেভারিট। হ্যাঁ, মানে ওই ছোট্ট একটা পার্ট দিয়ে জিনিসটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, হয়তো আমি কফিতে চুমুক দিচ্ছি, আপনাদের জানি না কি এর আগে আমি একটা কফি খেয়েছি, কিন্তু শুটের জন্য আমাকে আরেকটা কফি নিতে হয়েছে। আই কান্ট স্টে উইদাউট কফি, ইউ নো দ্যাট। চলো বলো। সো বেসিক্যালি দ্য থিং ইজ, আমার ওই বাবার অ্যাঙ্গেলটা সব থেকে ভালো লাগতো, এবং আমি সেটাই বলছি যে ও যেভাবে বড় হয়েছে, ওর সেই অর্থে কোনো বন্ধু বান্ধব ছিল না ছোটবেলায়, তো সেখানে না অনেক জিনিসও করছে যেগুলো জানে না। আমি জানি যে অনেকে প্রেম টেম দেখার পরে এই কথাটা বলেছিল যে আরে রং ক্লাসে চুমুক কেউ খায় নাকি, এরকম ভাবে একটা রেস্টিগেট হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। থিং ইজ, when you are in college, you really think so much and do certain things. You don't. It's falling in love for the first time. সামনে অনুপম রায় জল ফড়িং গাইছে, তখন যদি প্রেম না করে, তখন যদি ভুল না করে, কবে গিয়ে করবে? যখন বুড়ো হাবড়া 40 বছর বয়স হয়ে যাবে, তখন তো করবে না। সো এইটাই, মানে এই জিনিসটা হয়তো আমার মধ্যে নেই, মানে আমি ওর মতন অত ইনোসেন্ট হয়তো হতে পারবো না, কিন্তু হ্যাঁ, অফকোর্স there are things within me as a human being. I've always tried thinking যে মানে যখন প্রেম টেম বেরিয়েও ছিল, তখন আমাকে বলতো সবাই যে মানে why are you so humble and everything. I was like, মানে I mean I don't have to be cocky. I have my self-respect in place. It's the same with Pablo also. That মানে কোথাও গিয়ে তো এটাও জানতে হবে, এটাও বুঝতে হবে যে ও কিন্তু মানে কোনোভাবেই আর রাজিকে খোঁজার চেষ্টা করেনি। সেই রকম ধরনের একটা লাভার হলে কিন্তু ও রাজিকে মানে খোঁজার চেষ্টা করতো, কিন্তু কোথাও গিয়ে মানে হি ওয়াজ অলসো হ্যাপি উইথ দ্য ফ্যাক্ট, ও মানুষকে খুব ভালো বোঝে, যে ও জানতো যে রাজি কেন চলে গেছে। মানে আমার মনে হয় যদি এই ইন্টারভিউটা কোনোভাবে অনিন্দ্যদা দেখেন, যদিও আমরা অনিন্দ্যদার সবাই ফ্যান, আমরা অনিন্দ্যদাকে অন্যভাবে দেখে এসেছি, সেখানে ডিরেক্টর হিসেবেও দেখেছি। এর আগের ছবিটা আমার সত্যি খুব ফেভারিট ছিল, সবারই ফেভারিট কম্বিনেশন। আগের মানে আমি বলছি যে প্রথম ছবিটা ওপেন ডি বায়োস্কোপ, তো
কিন্তু এই ছবিটার মধ্যে আমার যেটা ভালো লেগেছিল ওভারঅল ছবিটা যে জায়গাগুলোতে শুট হয়েছিল, আমি তোমাকে এর আগেও বলেছি ইন্টারভিউতে, মানে তোমার সাথে ব্যক্তিগত কথা হয়েছে, চন্দননগর, চুঁচুড়া, ব্যান্ডেল, এই জায়গাগুলো আমার খুব ফেভারিট। ইভেন একটু আগে তোমাকে বলছিলাম যে যখন তুমি ওই মন্দিরটার সামনে ফুলটা দিচ্ছ, পলাশ, ওই সিনগুলো আমার না আমাকে অদ্ভুত একটা মানে ফ্যাসিনেট করতো যে ইভেন প্রথম শুরুটা যখন হচ্ছে শটটা, একটা ড্রোন শট সম্ভবত, গঙ্গার পাড়ে একটা বাড়ি, খগেন গল্পটা শুরু করছে। হ্যাঁ, মানে গঙ্গার পাড়ে ওই যে বাড়িতে আমরা শুটিং করেছিলাম, সেই বাড়িটা পাওয়াও প্রচন্ড ডিফিকাল্ট। পাতাল বাড়ি বলে ওটাকে। হ্যাঁ, ওটা আচ্ছা পাতাল বাড়ির ছাদে। হ্যাঁ, তো ওটা ওই বাড়িটা পাওয়া খুব ডিফিকাল্ট, এবং লোকেশনের যাবতীয় সবকিছু ইজ মানে দ্য ক্রেডিট গোজ টু অনিন্দ্য চট্টোপাধ্যায়। মানে উনি এমন এমন লোকেশন খুঁজে বার করেছিলেন, এবং মানে লাস্ট মিনিটে অনেক সময় অনেক ধরনের লোকেশন পাওয়া গেছে। ইট ইজ আনবিলিভেবল। আজকে ধরো প্রচুর পেট স্পা হয়েছে, তুমি সুন্দর লোকেশনগুলোর কথা বলছিলে, মানে এই যে পেট স্পা, এটা আমি ভাবতেই পারিনি আছে কলকাতা শহরে। হি ফাউন্ড আউট দ্যাট ইট ওয়াজ দেয়ার ইন সল্ট লেক। আমরা গিয়ে ওখানে শুটিং করেছিলাম, যেখানে খগেনকে একটা বাথটাবে নিয়ে একদম প্রপারলি চান করানো হয়েছে। তারপরে লোকেশন নিয়ে তো সবসময় সবাই আমায় বলে যে ওই কলেজটা কোনটা, এত কলেজ দেখেছি বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায়, কিন্তু এই কলেজটা কোনটা? and that is শ্রীরামপুর কলেজ। মানে আমরা ওখানে যখন শুটিং করতাম, মানে একটা প্রেমের ছবি, সেখানে প্রেম আসবে না কি করে? গেটটা খুললেই গঙ্গা। ঠিক। তো ওইখানকার জায়গাটা মানে প্রেমেরই শহর, ওটা প্রেমেরই জায়গা, ওটা প্রেমেরই শহর। ওখানে মানে আমার শুটিং শুরু হওয়ার আগে আমার খুব ক্লোজ একটা বন্ধু চন্দননগরে থাকতো, তো তার সূত্রে আমি ওখানে গিয়ে কয়েকদিন ছিলাম। বিলিভ মি, আমি তো কয়েকদিনের জন্য মানে আই ওয়াজ লস্ট। আমি ওখানে গিয়ে থেকেছিলাম অন্য কারণে, আমার প্রেপের জন্য, বোঝা জায়গাটা কীরকম, ছেলেটা তো ওখানেই বড় হয়েছে। তো you will fall in love with the place, and I've always believed যে যখন এটা প্রেমের কোনো গল্প হয়, সেখানে না ওয়াটার বডি প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। যদিও আমরা আজকে কিন্তু প্রেম টেম নিয়ে শুধু কথা বলতে আসিনি, আমরা প্রেম নিয়ে কথা বলতে এসেছিলাম। সৌম্যর এটা এক্স্যাক্টলি এই কনভারসেশনটাই হয়েছিল when I spoke to you for the first time। আমি একটা জিনিস, আমরা সিম্পল কথা বলছি আপনাদের, মানে এটা যখন শুট হচ্ছে না, মানে এটা কিন্তু কোনোভাবে এরকম নয় যে আমরা কোনো একটা প্রমোট করার জন্য শুট করছি। সৌম্য আমার সাথে যে এই ভাইবসটা রয়েছে এরকম, আমরা ভাবলাম যে এটাকে কেন আমি আপনাদের সামনে বা তোমাদের সামনে কেন আনতে পারবো না। গম্ভীর হয়ে এখন তুমি চরিত্রের উপরে কি করেছিলে একটু বলো তো। কিচ্ছু করিনি। না, আমার ভালো লেগেছে আরেকটা ক্যারেক্টার, মানে আমি সবসময় আমি সিনেমা খুব বুঝি তা নয়, দেখো সিনেমা আমার মনে হয় দুটো জিনিস ভীষণ ভাইটাল রোল প্লে করে। অভিনেতা অভিনেত্রীরা অনেক পরে আসে আমার মনে হয়, তার আগে দুজন, একজন ডিরেক্টর আর একজন হচ্ছে মানে স্টোরি টেলার। এই যে স্টোরিটা, এই গল্পটাকে কিভাবে বলছি, এটাই বড় কথা। ওই যে ক্যারেক্টারটা কি গো শুনছো, দ্যাট ক্যারেক্টার, ওই পাশের বাড়ি ভদ্রমহিলা, দুবার মনে হয় ছিল একেবারে। আমার এই যে জিনিসগুলোকে এরকম সরু একটা সিগারেট খাচ্ছিল, তাকিয়ে বলে ওটা কি গোটা ধূপকাঠি, মানে প্রথম দিন যদি, এবং তোমার লাস্ট একটা আমার তোমরা কি লাকি গো না, তারপরে যদি এরপর এরকম করে আন্দোলন টান্দোলন হয়, তুমিও যাও, তুমি একটা দ্যাদ বলে চলে যাচ্ছ। মানে এই যে বিষয়গুলো আমার রিয়েলি প্রেম টেম এই কারণে ভালো লাগা। বাট আমার মনে হয় তুমি প্রেম টেম থেকে অনেকটা পথ আবার পেরিয়ে এসছো, লকডাউনের সময় প্রেম টেম ছিল। সুস্মিতার কথা বলতেই হয়, কারণ সুস্মিতার ক্যারেক্টারটার বেস করে সিনেমাটা, মানে ওর রোলটাও প্লে করেছে। তো আমার মনে হয় যে সুস্মিতা, তোমার যে কেমিস্ট্রিটা, আমি বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা সিনেমায় কেমিস্ট্রিটা পাই না, কারণ গল্পটা সেভাবে বলা হচ্ছে। দেখো আগেই বাংলা সিনেমাতে দেখতাম ধাক্কা লাগলে প্রেম হতো, একটা গান হতো, তারপরে অন্যদিকে চলে যেত। কিন্তু প্রেম টেম আমি অনেকদিন পর দেখার পর মনে হলো যে এই যে ফিলিংসগুলো যেগুলো শেয়ার করা হয়েছিল, তুমি ব্যক্তিগত জীবনে এতটা প্রেমিক ছিলে কেন? লকডাউন তোমায় বদলে দিল? না, আনলক করে দিয়েছে। থিংস হ্যাভ হ্যাপেন্ড, নাও আই এম আ লিটল সিনিক্যাল। এখন আমি প্রেমিক না, মানে তুমি কি তার মানে প্রমোশনের জন্য প্রেম করো আজকাল? মানে আমি তো খুব অবাক হই, আমার ওয়াইফ যখন বলে যে সৌম্য মুখার্জিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তখন আমার প্রশ্ন হয় সৌম্য মুখার্জি আমি যদি কারোর সাথে একটা স্টোরি দিই, সেখান থেকে যদি একটা আর্টিকেল হয়ে যায়, আমার তো কিছু করার নেই। তবে ইয়েস, আমি বলবো যে মানে অনেস্টলি স্পিকিং, ওয়েন আই এম ইনটু ইট, আমি যখন মানে প্রেমটা করি তখন ছুটিয়ে করি। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে মানে ওরকম কিছু নেই যে ওটার মধ্যে খুব বোরিং হয়ে যাবে পুরো ব্যাপারটা।
পুরোটাই আসবে অন্য দিক থেকে, আমি ওটা পারি না। বাট আমার নিজের ওয়েজ আছে, আমি এটা আগেও বলেছি যে রাত্রির বেলা নিজের গাড়ি থাকুক না থাকুক, হলুদ ট্যাক্সিতে করে কলকাতা শহর ঘোরা, হ্যাঁ, বা ধরো কিছু কিছু স্পেশাল জায়গা আছে খাওয়ার, যেগুলো তোমরাও কভার করো, হ্যাঁ, নর্থ ক্যালকাটায় যাওয়া, দার্জিলিং ঘুরতে যাওয়া, দার্জিলিংয়ে গিয়ে মেফেয়ারে না থাকা, একটু অন্যদিকে থাকা, ঠিক আছে, মানে মেফেয়ারের দরজার সামনে ঘুরে আসতে না খুব খারাপ লাগে। আমি অনেক বছর আগেও ভাবছি যখন মেফেয়ার বাইরে এটা মেফেয়ার, এটা মেফেয়ার এর বলে চলে আসতো। হ্যাঁ, আর ম্যালে না যাওয়া, ঘোড়ার একটা জিনিসের গন্ধে টিকতে না পারা। তো আমার কাছে মানে ধরো দ্য ওয়ে আই সি ইট ইজ যে আমি পেলিংয়ে গেছিলাম, সামবডি আই ওয়াজ ডেটিং এট দ্যাট পয়েন্ট অফ টাইম, তো আমরা একদম আমি ইন্টারাপ্ট করছি, পেলিং হচ্ছে আমার সেকেন্ড হোম। আমি 16 টাইমস গিয়েছি। 16 টাইমস I've been to দার্জিলিং ধরে নাও 10-11 হ্যাঁ, আমি পেলিং গিয়েছি 16 বার, কারণ পেলিং হচ্ছে আমার ফার্স্ট হিমালয়াস দেখা, ফার্স্ট রিয়েলি 2004। I loved পেলিং। আমরা পেলিংয়ে একটা তোমার এরকম রিসর্ট পেয়েছিলাম, মানে জাস্ট জানলাটা খুললে সামনে পুরো রেঞ্জটা রয়েছে, এবং ওই রিসর্টে তখন আরও জাস্ট একটা ফ্যামিলি ছিল, খুব মানে তারা আওয়াজ টাওয়াজ করতো, রাত্রিবেলা গান টান গাইতো, কিন্তু দে ভেরি সুইট পিপল, বন ফায়ার করে। সো দ্যাটস মাই আইডিয়া। এবং এটা আমি মানে ইনফ্যাক্ট দাদাগিরি সৌরভ গাঙ্গুলির অনুষ্ঠানে গিয়েও বলেছিলাম যে মাই আইডিয়া অফ আ ডেট ইজ অলসো গোয়িং ফর আ টেস্ট ম্যাচ। মানে আই হ্যাভ ডান দ্যাট। ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট ম্যাচ ছিল, ওটা সচিন টেন্ডুলকারের সেকেন্ড লাস্ট টেস্ট ম্যাচ ছিল কলকাতায়, এবং আমি বিশাল বড় ক্রিকেটার ফ্যান ছিলাম, যার সাথে প্রেম করছিলাম সেও জানতো সেটা। তো এটাই মানে ফ্রেন্ডসরা গিয়েছিল না, it was a date. আচ্ছা, So আমার part of the date was inside Eden Gardens and her part of the date was Eden Gardens এর উল্টো দিকে প্রিন্সেপ ঘাট। ওখানে বসে আমরা কিছু খেতে খেতে একটা গেম খেলতাম। তো গেমটা ছিল হচ্ছে যে বেসিক্যালি ধরো আমাদের সামনে দিয়ে যারা যারা হেঁটে যাচ্ছে, we would predict যে সে কি ভাবছে এখন। So এইসব, that's my idea of a date। মানে আমি জানি না কত বছর আগে? It's been a long time। তখন 7-8 বছর তখন পেলিংটা মানে একটু ওয়াইল্ড ছিল, প্রেমটা ওয়াইল্ড ছিল। ওয়াইল্ড, আই হ্যাভ ডান দ্যাট। মানে আমি মৈনাকদাকে ইনফ্যাক্ট বলেছিলাম, মৈনাক ভৌমিককে, চিনি টু শুটিং এর আগে, যে মানে বিবাহ ডায়েরিজ হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট আমার জীবনে। কারণ ওই সিনেমাটা আমি মানে 3-4 বার হলে গিয়ে দেখেছিলাম। যার সাথে প্রেম করতাম তখন তারও খুব পছন্দের একটা সিনেমা ছিল, কারণ ব্যাপারটা খুব ইমপারফেক্ট ছিল। আমার আমার মনে হয় যে মানে প্রেম ভালোবাসা আমাদের, কামিং ব্যাক টু প্রেম টেম, ইট ওয়াজ ইমপারফেক্ট। তুমি যে রাজি আর আমার কথা বলছিলে যে আমাদের যে কেমিস্ট্রিটার কথা, মানে তুমি যদি দেখো ওই সম্পর্কটার মধ্যে ইটস ভেরি ইমপারফেক্ট। কোনোদিন তুমি খুব কম দেখবে একটা মেয়ে একটা ছেলেকে শেখাচ্ছে, ঠিক আছে সে সিনিয়র আমার থেকে, পাবলোর থেকে সব কিছু, কিন্তু সে ছেলেটাকে শেখাচ্ছে কীভাবে চুমু খেতে হয়। ঠিক, ইটস ইউজুয়ালি নোবডি ডাজ দ্যাট ইন আ ফিল্ম। এখানে একটা প্রপার সিনে দেখানো আছে একটা মেয়ে একটা ছেলেকে ইয়ে করছে, তোমাকে কোনো একটা তৈরি করে দিয়ে যাচ্ছে, সে তৈরি করে দিয়ে, এবং সে চলে যাচ্ছে। এমন নয় যে তার আগের দিন সে ইনক্লিনেশন দিচ্ছে যে শোন আমার দিল্লিতে স্কলারশিপ আছে, ঠিক আছে চল লং ডিস্টেন্স রিলেশনশিপ, হাই হ্যালো আমাকে এয়ারপোর্টে ড্রপ কর, খগেনকে রেখে দিয়ে চলে যাচ্ছে। দেখো প্রেম টেমকে যদি তুমি একভাবে মানে একটা কয়েকটা সেন্টেন্সের মধ্যে, তোমার মনে হয় না আমরা বড্ড পারফেকশনের পেছনে ছুটে যাই কেন সৌম্য? এইটা আমার প্রেম টেম ভালো লাগার পিছনে কারণটা কি জানো তো? মানে আমার মনে হয়েছে যে প্রেম টেমকে যদি আমি কয়েকটা সেন্টেন্সের মধ্যে আটকাই, যে একটা ছেলে সে প্রেম করতে চাইছিল, একটা প্রেম করার লোক খুঁজছিল, এমন একজনকে পেলো যাকে তার ভালো তো লাগছিল কিন্তু কোথাও সেই ব্যাপারটা নেই। এরকম একটা ঘটনার মধ্যে এমন একজনকে পেলো যার জন্য তার মধ্যে যে ওই আমরা কি বলি প্যাশন, একেবারে তাকে পেয়েছি, মানে দুনিয়াটা হয়ে গেছে সবকিছু, মানে সেই দুনিয়া। মা চলে গেল, মামার বাড়িতে বদনাম হচ্ছে, কলেজে ছিচি চলছে, সেই মানুষটা হঠাৎ করে দপ করে প্রদীপের মতো নিভে গেল, এবং যে জিনিসটাকে ভয় পেতাম জীবনে সবচেয়ে, সেই জিনিসটাই তোমার সবচেয়ে কাছে রয়ে গেল। একেবারে। এবং মজার জায়গাটা হচ্ছে তুমি যেটা বলছিলে না, যে পাবলোর মধ্যে এটা একটা অদ্ভুত ম্যাচুরিটি চলে এলো, ও বুঝতে পারলো যে এটা ও কনসিয়াসলি করেছে। কিন্তু আমি আবার বলছি যে ও কিন্তু জানতো, কারণ একটা জায়গায় সিনেমাতে বলা হয় যে ও দিল্লি থেকে এসেছিল, তো ও যেতেই পারতো। অন্য কোনো সিনেমা হলে বাজেট অ্যালাউ করলে আমরা দেখাতাম যে পাবলো ট্রেন নিয়ে একদম ডারের শাহরুখ খানের মতন একদম যাচ্ছে, ফলো করবে ওকে, ওগুলো কিচ্ছু করে না।
ওই একটা কবিতা আছে না খুব বিখ্যাত, মানে আমি জানি না কে লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল মাঝখানে, ওই ছাড়তে জানতে হয়। দিস ইজ দ্য মনে হয় মানে কি একেবারে লাঞ্চ বক্সে এরকম একটা জায়গা আছে যেখানে ইরফান বসে শুধু জাস্ট তাকিয়ে থাকে নিমরত করের দিকে, এবং ও বলে যে ইউ আর ভেরি ইয়াং, তোমার সামনে একটা গোটা পৃথিবী রয়েছে, আমি এসে সেটাকে নষ্ট করে দিতে চাই না। এবং আমরা দেখি লাঞ্চ বক্স সিনেমাটা যে ওরা কি শেষে আর ওদের দেখা যাই না, ওখানেই শেষ হয়ে যায় ছবিটা। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, যে ওয়েন ইউ রিয়েলাইজ যে কিছু কিছু জিনিস ওই ইমপারফেক্ট হওয়াটাই ভালো। আমি বারবার বলছি সেটা, আমি আমার লাইফেও সেটা করি, আমি হয়তো পাবলোর মতন ওরকম করতে পারবো না, তবে আই জাস্ট লাইক দ্য ইমপারফেকশনস। রিলেশনশিপস আর নট মেন্ট টু বি পারফেক্ট। তুমি দেখবে তোমার মা বাবার সাথে যে সম্পর্কগুলো মানে সম্পর্কটা রয়েছে, দ্যাটস দি অনলি পারফেক্ট রিলেশনশিপ ইন ইয়োর লাইফ। ইউ ক্যান গিভ ইয়োর লাইফ ফর ইয়োর প্যারেন্টস। আমার মনে হয় পৃথিবীতে, আমার মনে হয় ভাত খাওয়া ছাড়া পৃথিবীতে কোনো কিছু কন্টিনিউয়াস না, ভাত ছাড়া আমিও পারি না, তোমাকে রোজ খেতেই হবে, আমিও পারি না, এছাড়া কোনো কিছু কন্টিনিউয়াস না, মানে চেঞ্জ ইজ দ্য আলটিমেট। অ্যাবসলিউটলি। আমি আগের দিন একটা পুজোর শুটিং এ গেছিলাম, ফটো শুটে, তো আমি সেখানে বলেই ফেলেছি যে তুমি যাই দাও, তার সাথে যাই দাও, আমাকে একটু ভাত দেবে। এই পেলিং বলতে মনে পড়লো, আমার সাথে আমার এক ছোট ভাইয়ের মতন, আমার ক্যামেরাগুলো তখন দেখতো, ও গিয়েছিল, তো প্রত্যেকদিন আমার সাথে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যা হয় ব্রেকফাস্টে ব্রেড ফ্রেড খেতে পেতো বা অন্য কিছু খেত, তো ওর না প্রথম দুদিন বুঝলাম ব্যাপারটা কেমন জমলো না। হঠাৎ করে একদিন সকালবেলা আমরা বেরোবো সাইড সিঙে, তখন ও আমাকে বললো একটু দাঁড়াও আমি আসছি। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট ও করেনি, কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম ও টেবিলে বসে না ভাত খাচ্ছে, তখন 8টা বাজে। তো আমি ওকে বললাম কি তুই ভাত খাচ্ছিস কেন? তো আমার দিকে না কাচু মাচু করে তাকালো, মানে অন্যায় করে ফেলেছি একটা। হয় না দাদা, ভাত খেতে খুব ভালোবাসি, ভাতটা একটু খাই না। আমি কি বলবো, এবার বলি তোমাকে, এটা আগের দিন বলেছিলাম, ক্যামেরায় বলিনি। আমরা যখন এস্টোনিয়ায় গেছিলাম, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে শুটিং, তো সেখানে অনির্বাণ দাও ছিল, তো আমরা ওখানে ভাতটা সবকিছুই পেতাম, ইন্ডিয়ান খাবারই পেতাম। একদিন আর থাকতে পারছি না, মনে হচ্ছে যে একটু টিপিক্যাল ইন্ডিয়ান বিরিয়ানি খেতে হবে। তখন অনির্বাণ দা, আমি, মিঠু আন্টি, আমরা সবাই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম, যে আমরা ইউরোপে বসে বিরিয়ানি খাবো, আর থাকতে পারছি না, খেতেই হবে বিরিয়ানি। ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট ডিসিশন অফ আওয়ার লাইফস। রিয়েলাইজ করলাম যে কলকাতার মতন বিরিয়ানি কেউ পারে। বাংলার বিরিয়ানিতে দুটো প্লাস পয়েন্ট আছে, একটা হচ্ছে আলু আর হচ্ছে ডিম। ডিম না হলে চলে, আলু আর বিরিয়ানিতে একটা লঙ্কা দরকার, আমার দরকার একটা কাঁচা লঙ্কা। আমার লাগে না, বাট আমার ইউ শুড ট্রাই একটা কাঁচা লঙ্কা। একটা বিরিয়ানির সময় আলুটা দিয়ে, মানে মাংসটা নেবে না, there is so much spice anyway in my life, no আলুটা যখন ভেঙে একটু খাবে, একটা কাঁচা লঙ্কা জাস্ট কামড়ে, মানে জানি না তুমি কোথায় খাবে সেটা, তুমি যদি বাড়িতে নিজের মতন খাও, একটা কাঁচা লঙ্কা খেয়ে দেখো কেমন লাগে। বাই দ্য ওয়ে, যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা, কিন্তু আলু ছাড়া ইম্পসিবল। আলুটা মানে ওখানে কিরকম একটা অদ্ভুত টেস্ট হয়ে যায় বিরিয়ানির মধ্যে আলুটা। আমার আরো জিনিসটাই লাগে, আমি দেখেছি অনেককে না ওই রায়তা ফায়তা দিয়ে গ্রেভি, আমি বলছি কিচ্ছু লাগবে না। কলকাতার বিরিয়ানির জন্য জাস্ট দ্যাট আলু, দ্য ডিম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট ইট। মানে আমি কিছুদিন আগে বাংলাদেশেও গিয়ে খেয়েছি, ওদের ওখানকার কাচ্চি বিরিয়ানি খুব ভালো, আই লাভ ইট, আই এম সেইং দিস, কিন্তু ভাই আর সালাদ না। এখন মার্কেটে দাদা বৌদি এসছে, দিদাপি এসছে, অনেক লড়াই। ওরে বাবা, দাদা, আমার মামার বাড়ি খড়দায়, ফলে আমরা ওখান থেকে আনাতাম দাদা বৌদি, মানে লেভেলস অ্যাবাভ। আরেকটা আছে, সেটা হচ্ছে যে খিদিরপুরে রয়্যাল বলে একটা, আমি খেয়েছি, রয়্যাল অনেক পুরনো রেস্টুরেন্ট, হ্যাঁ, 4টের সময় রাত্রি রয়্যাল আমার ব্লগও আছে, হ্যাঁ রয়্যাল ব্লগ করেছিলাম। মানে এই ব্যাপারগুলো না সবকিছু কিন্তু প্রেম, মানে প্রেমের বাইরে নই কিন্তু আমরা। ইভেন মানে এই যে বিরিয়ানিটার কথা সৌম্য বলছে, বিরিয়ানি হচ্ছে সেই রকম, আমরা যেহেতু মেন তো প্রেমিকাই বলতে পারি, সেই রকম প্রেমিকার মতন যাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লাগে, তার খারাপগুলো ভালো লাগে। তো এটা with all the imperfections। আচ্ছা সৌম্য, একটা জিনিস লক্ষ্য করেছি, মিসেস চ্যাটার্জির পর তুমি পারিয়ার কোনো আমাকে টিজার ফিজার পাঠালে না কেন? তুমি নিজেই বলো কেন পাঠালে। কেন পাঠালে না বলো? এটা দর্শকদের জন্যই বলে দিই, সেটা হচ্ছে যে স্যার আমাকে বলেছিলেন যে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পরে বলেছিলেন যে নট টু ডু এনি ভিলেন্স, নট টু ডু এনি নেগেটিভ রোল। এবার আমার প্রত্যেকটা কাজের লিঙ্ক, মানে ট্রেলার বেরোলে আমি পাঠাই, যেরকম এখন একটা সিরিজ বেরোচ্ছে আড্ডা টাইমসে, আমি পাঠিয়েছি,
কুণাল দাকে, কথা হয় চিনির সময় কুণাল দা চিনি দেখতে গেছিল, মানে তুমি জানতেই পারোনি তো বলে পুরো ঝাড়গ্রাম হ্যাঁ পুরো একটা গোটা রিল বানিয়েছিল কুণাল দা, ভীষণ সুন্দর একটা রিল, ইটস অন হিজ ইনস্টাগ্রাম অলসো। কিন্তু আমি না অনেকবার ভাবছি যে পারিয়ার যখন রিলিজও হয়ে গেছে, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সবার থেকে, সৃজিত দা লিখছে, রাহুল দা লিখছে, সবাই লিখছে, আমি ভাবছি যে কুণাল দাকে কি পাঠাবো, কোনোদিন পাঠাইনি, আজকে হঠাৎ করে এটা শুরু হওয়ার আগে আমাকে কুণাল দা বলছে আচ্ছা এটা পাঠাওনি কেন, দিস ওয়াজ দ্য রিজন। আমি ভয় দুজনকে আমি পাঠাইনি, অন্যজনের নাম আমি বলবো না। So he had told me that you don't do a villain. I just wanted him to watch Pariya to realize that it's not a typical villain, but that's the reason. আমার মনে হয় হিরো মানে তুমি ধরো এখনকার সময় অরিজিৎ সিং ডেফিনেটলি মানে ওকে নিয়ে তো কোনো কথা হয় না। আমার মনে আছে আজকে আমি এই ভিডিওতে রিভিল করি হয়তো, আমি মানে প্রয়োজন বোধ করিনি, কারণ কোথায় অরিজিৎ সিং আমি কোথায়। অরিজিৎ সিং এর সাথে আমার এরকমই একটা আড্ডা হয়েছিল আজ থেকে বহু বছর আগে, মানে সেটা কোনো ক্যামেরা চলছিল না, ইট ওয়াজ 2006 আই থিঙ্ক। সেই সময় আমি চাকরি করছি, অরিজিৎ ফেম গুরুকুল জাস্ট বেরিয়েছে। তখন আমি এক্সট্রা টাইম বলে একটা প্রোগ্রাম করতাম 24 ঘন্টা সেটা, তো অরিজিৎ ওটার মন্তাজটা গিয়েছিল, তখন ও দাদাগিরির মন্তাজটা গায়নি। সো সেই সময় ও এসেছিল এবং দেখতাম এক্সট্রা এটা অরিজিৎ সিং এর গলা ছিল। তো অরিজিৎ সিং সেই সময় খুব কম কথা বলতো, ও চুপচাপ একটা জায়গায় বসে থাকা মানে বসেই থাকা। আমি ওকে খুঁচিয়ে জিজ্ঞেস করছি যে এরকম তো দ্যাট টাইম আই স অরিজিৎ সিং। আমার বউকে আমি বললাম, আমার ওয়াইফকে, যে আফটার সিইং দ্যাট মুভি বোঝে না, তো আমি বললাম এই যে গানটা এইটা যে গেয়েছে তার নাম অরিজিৎ সিং। একদিন এই ছেলেটা প্রচুর ভালো গায়, মানে আমি বলেছি বলে হয়নি, সবাই জানে, বাট আমার মনে হয়েছিল। এবার কেন বলছি অরিজিৎ সিং এর কথা, তুমি ভাবো যে অরিজিৎ সেখান থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছে, বাট স্টিল আমাদের ভারতবর্ষে কোনো গায়কের ব্যক্তিগত ইমেজ এইভাবে কোনো মানুষের কাছে আসেন, কেউ এটা নিয়ে বদলই করেনি। হিরোদের করতেই মানে হিরোদের করে, কোনো সিঙ্গারের নয়। কুমার শানু, কিশোর কুমার প্রচুর, মানে কিশোর কুমারের লাইফ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, বাট সেই লোকটা ইন্সপায়ার করছে তার ব্যক্তিগত জীবনে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অরিজিৎ সিং আমি মনে করি স্পিরিচুয়াল, একটা স্পিরিচুয়াল জায়গায় নিয়ে নিজের আর্টটাকে শুধু নয়, ইউ ক্যান মুভ হ্যাঁ। সো এইটা আমার মনে হয় যে কেন তোমাকে বললাম যে ইমেজ এখনকার দিনে এত বড় ফ্যাক্টর হয়ে গেছে না, এটা মার্কেটিং এর টাইম। মানুষ না হিরোদের ভগবান মনে করে, সামহাউ আই ফেল্ট, আমি জানি না আমি কেন বলি। দেখো রাজকুমার রাও থেকে শুরু করে আরো অনেক ভালো অ্যাক্টর রয়েছে, মানে আমাদের নামটা কি নওয়াজ সিদ্দিকী, বাট দে আর নট হিরোজ অ্যাকচুয়ালি। ইভেন আয়ুষ্মান খুরানার কথা বলছি, ভালো অভিনেতা, কিন্তু তুমি তাকে কিন্তু শাহরুখ খানদের লেভেলে আনতে পারবে না, মানে শাহরুখ খান তো নাই, ইভেন তুমি রণবীরের, শাহরুখ খানকে আমি দূরে রাখি। ভালো অভিনয় আমাদের ইন্ডাস্ট্রিতে না আলটিমেট কখনোই হয়। আমরা সবসময় হিরোকে হিরোর জায়গায় রেখেছি, হিরোইজম, ম্যানারিজম সবকিছু না। আই ফেল্ট এভরি টাইম যে হিরো যদি কখনো নেগেটিভ কিছু করে ফেলে, আমাদের ভোলাভালা দর্শকদের মনে না সেটা একটা ইম্প্যাক্ট ফেলে রাখে। আরে এই ছেলেটা ওই সিনেমাটা ভিলেন হয়েছিল না, এ কি করে ভালো হতে পারে? এটা মেবি আই এম রং। তোমার সাজেশনটা আমি শুধু চেয়েছিলাম যে দেখো, মানে পারিয়ার ট্রেলার কেউ দেখলে তার একটা ইমপ্রেশন হবে চরিত্রটার ব্যাপারে, যে হ্যাঁ এটা মনে হচ্ছে ভিলেন, এটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। আই ফেল্ট ফার্স্ট টাইম যখন আমি দেখলাম একটা লুঙ্গি পরা টাকমাতা ছেলে, চশমা পরা, অ্যাকচুয়ালি মুখার্জি, আমি শুধু চেয়েছিলাম যে তুমি ছবিটা দেখো, তুমি এখন ছবিটা হবে, মানে দেখো এগুলোকে কি বলে, কনজারভেটিভ মাইন্ড। জানি কনজারভেটিভ মাইন্ড। আমার মাই ইনফ্যাক্ট যখন জানতো না কিছুটা, মানে কোনো কিছু ছবির ব্যাপারে, মা প্রথমত হচ্ছে তথাদার খুব বড় ফ্যান, প্রচুর সিরিয়াল দেখতো, এবং দেখতো যে আমি রোজ না মাংসের দোকানে যাচ্ছি, মা বুঝতেও পারছে না, গ্লাভস টাভস সব কিছু নিয়ে মাংসের দোকানে যাচ্ছি, মাংস কাটা দেখছি, সকালবেলা থেকে বুচারিং দেখছি, মা না বুঝতে পারছে না যে ছেলেটা কি পাগল হয়ে গেছে। সো দ্য থিং ইজ, মারও ওই রিজার্ভেশন ছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে মানুষ যখন ছবিটা দেখবে তারা বুঝতে পারবে যে দিস ইজ নট নেগেটিভ, দিস ইজ নট ভিলেন। মানে ছবিটা যারা দেখেছে তারা জানে যে ইট ইজ, মানে দুজনে, বিক্রমদা যে চরিত্রটা করছে লুপধক, আর আমি যে চরিত্রটা করেছি নন্দ, দুজনেই একই জিনিস চায়, দুজনের পদ্ধতিটা আলাদা,
আর দুজনের লজিকে কিন্তু একদম ঠিক। মানে ইনফ্যাক্ট আমি এটা প্রচুর জায়গায় পড়েছি, প্রচুর রিভিউতে পড়েছি যে আমার চরিত্র এসে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু তুমি ফেলে দিতে পারবে না। মানে একটা সিম্পল জিনিস বলছে ওর, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কথা এই ছবিতে, সেটা হচ্ছে মরার পর তো সবাই মাংস। তো এর থেকে বড় মানে ট্রুথ তো হতে পারে না, এটা সব থেকে বড় সত্য যে আফটার উই ডাই, তোমার আজকে ধরো ইউ হ্যাভ অ্যান আইফোন, ইউ হ্যাভ আ বিগ কার, তুমি আরবানায় ফ্ল্যাট, আমার ধরো কিচ্ছু নেই, আমি এমনি একটা মধ্যবিত্ত বাড়িতে থাকি। দুজনে মরার পরে হোয়াট ইজ গোয়িং টু স্টে? নাথিং ইজ গোয়িং টু স্টে। রানী মুখার্জির সাথে কাজ করে কেমন লাগলো? কেমন লাগতে পারে তুমি আমি জানি না, তোমাকে আমি আমার অভিজ্ঞতাই নেই। তোমাকে আমি বলেছিলাম যদি এটা নিয়ে সেটা বলেছিল, বাকিদের বলনি যারা শুনছে। তো মানে আমি মানে বিশ্বাস করো, আমি যখন অডিশন দিয়েছিলাম তখন আমি জানতাম না, তারপরে আমি জানতে পেরেছিলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে। আমি না 2-3 দিনেরও, তখন সেকেন্ড ওয়েভ চলছে, লকডাউন রয়েছে, সবাই বুঝতে পারছে না যে আমি এত খুশি কেন। আই ওয়াজ ফ্লোড। কারণ দেখো কুণালদা, আমি এটা নিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। আমি একটা ধরনের ইউরোপিয়ান ছবি বলো বা বিদেশি ছবি আমি অনেক পরে দেখেছি আমার জীবনে। আমি যখন বড় হচ্ছি তখন কিন্তু আমার বাড়িতে উত্তম কুমার এবং একদম প্রপার বাংলার 60s 50s যে কমার্শিয়াল সিনেমা সেটা দেখা হতো। তারপরে বাবা খুব রাগী ছিল, তো কেবল কাটিয়ে দিয়েছিল, কারণ দাদার বোর্ড এক্সাম হতো। তো আমরা লুকিয়ে লুকিয়ে শাহরুখ খানের ছবি, আই এম আ ক্রেজি শাহরুখ খান ফ্যান, রানী মুখার্জি ফ্যান, কাজল ফ্যান, আই হ্যাভ গ্রোন আপ ওই সিনেমাগুলো দেখে। তো আমি যখন জানতে পেরেছিলাম যে এটা হচ্ছে, বিশ্বাস করা I couldn't breathe for the next 2 days. I was ecstatic. হ্যাঁ, তারপরে আমি আমার চরিত্র নিয়ে কাজ করা শুরু করলাম যাতে আমি ওখানে গিয়ে ফ্যান বয় না হয়ে যাই। আমি গিয়ে ওনাকে বলেছিলাম প্রথম দিন, এবং এত ভালো মানে মানুষটা। বাংলা কথা বলেছো? হ্যাঁ, উনি সবার সাথে বাংলায় কথা বলতেন, যারা ওখানে বাংলায় ছিল। এবং আমি এটাই বলবো যে আইস ব্রেকিং হয় না, দেখো শি ইজ আ সুপারস্টার, শি ইজ কাম টু দ্য সেট, সবারই একটু মানে আমারও একটু আড়ষ্টতা থাকে। তিনি এসে কিন্তু সবার সাথে কথা বলেছিলেন। আমার মনে আছে প্রথম জিনিস যেটা আমাকে দূর থেকে বলেছিলেন আমার প্রথম শটটার পরে, ইউ নো হোয়াট অনুরাগ আমার চরিত্রের নাম ছিল, অনুরাগ, ইয়োর লুক ইজ অসম ফর দিস ফিল্ম। তারপরে আমি গিয়ে আমার মানে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম, ম্যাম আই জাস্ট ওয়ান্টেড টু সে সামথিং, আমার একটা ইতিহাস আছে কুচকুচ হোতায় দেখা নিয়ে। এটা মানে ইতিহাসটা হচ্ছে বেসিক্যালি বাবাকে না বলে মা আমাকে আর দাদাকে নিয়ে গেছিল প্রিয়াতে কুচকুচ হোতায় দেখতে। কারণ মানে দাদা প্রচণ্ড দেখতে চাইছিল, বাবা জানতো না। রাত্রিবেলা বাবা চলে এসছে বাড়িতে, খাওয়া দাওয়া করছে, সব কিছু রয়েছে। বাবা হঠাৎ করে বুঝতে পেরে গেছে যে আমরা কুচকুচোতে দেখতে গেছি। কি করে? তাকে ছেড়ে হঠাৎ করে বাস্কেটবল খেলছে, তারপর ফুটবল। সো আমি পুরো ওই ঘটনাটা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার দাদার একটা এরকম স্ক্র্যাপ বই ছিল যেখানে সব কাট আউট থাকতো রানী ম্যামের, আমাদের স্কুলে ব্ল্যাক দেখানো হয়েছিল, অ্যান্ড শি ওয়াজ সো ওয়ান্ডারফুল। বাংলায় কথা বলতেন। এরকম পুজোর সময় আমাদের শুটিং হয়েছিল বম্বেতে। হ্যাঁ, ওনার বাড়িতে যে পুজো হয় সেটার ছবি উনি এনেছিলেন, কারণ তখন আমরা কোথাও যেতে পারতাম না, সবাই মানে একটা কাইন্ড অফ বায়ো বাবলের মধ্যে থাকতাম। তো সেটা করা, যেখানে হেল্প করা, একটা সিন ছিল যেখানে আমায় প্রচণ্ড রাগারাগি করতে হবে ওনার সাথে, মানে ইট ওয়াজ এ ডিফিকাল্ট সিন। নিজের থেকে উনি বলেছিলেন, সৌম্য ইম্প্রোভাইজ করো। সো আমি বারবার বলেছি এটা যে অন দ্য সেট দিজ আর পিপল দ্যাট দে আর ক্রেজি। ইনফ্যাক্ট জিম স্যার বলেও আমার তার সাথে ছোট্ট একটা সিন ছিল, সেটাও হি কেম অ্যান্ড সেড যে লেটস গো আউট, লেটস রিড দিস। কেন নেগেটিভ চরিত্রের ব্যাপারটা নিয়ে আমি ভাবি, ইভেন বাংলা ছবি এগুলো আমার কিছু বলার রয়েছে। তো বেটার আমরা একটু বাইরে যাই, মানে অনেকক্ষণ এখানে কথা বলছি, একটু বাইরে গিয়ে একটু যদি কথা বলতে পারি, মানে একটু খোলা জায়গায় তো আমাদের আড্ডাটা জন্য। লেটস গো, চলো আমরা একটু বাইরে গিয়ে কথা বলি বেটার। ইয়েস, সেখানে একটা কফি হোক নাকি? আরে কফিটা কি এখন খাও না এসে খাও? না খেতে খেতে কথা বলবো, খেতে খেতে করি। চলো ডান, লেটস চলো একটু বাইরে যাই। হ্যাঁ চলো। হ্যাঁ, একটু বেটার হয়েছে। যখন পুরো গরম আমার মনে হয় যে পুজোয় বৃষ্টি এবারে হবেই। তোমার মুখটা বলছে এক্স্যাক্টলি, এবার বুঝতে পারছি না পুজোটা এবার কী হবে। না না, পুজোটা কেমন হবে সেটা ইম্পর্টেন্ট। কারণ হ্যাঁ দেখো অনেকেই বলছে যে এবার পুজোতে সেভাবে তারা সেলিব্রেট করবে না, কেনাকাটি করছে না, অনেকেই সেলিব্রেট করবে কি করবে না এরকম ভাবছে। তুমি এরকম কিছু ভেবেছো? হ্যাঁ, আমি দেখো সেলিব্রেশনের থেকে বড় কথা হচ্ছে যে একটু ডায়াল ডাউন করা দরকার।
দেখো আর যাই হোক এরকম একটা ঘটনা ঘটেছে এবং তারপরে মানুষের মধ্যে কিন্তু রাগ রয়েছে, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে আলটিমেটলি যে ঘটনাটা ঘটেছে সেটা ইজ আনবেয়ারেবল, সেটার এখনও পুরো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি। আই এম ভেরি হ্যাপি যে সুপ্রিম কোর্ট এটাকে মনিটর করছে, এটা করাটা দরকার ছিল। এবং উৎসব হোক, কারণ দেখো খগেন হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখো মানে আমি বলছি না যে সব কিছু বন্ধ বন্ধ করে একদম মানে লকডাউনের মতন আমরা বসে থাকবো বাড়িতে, কারণ পুজোটা ইজ অলসো একটা ব্যবসার জায়গা, লোকে ডিপেন্ড করে ওখানে ইনকামের জন্য। আমরা সবাই করি, আমাদের প্রফেশনেও আমরা ডিপেন্ড করি। আমারই সিরিজ বেরোচ্ছে, তো সেখানে আমি দাঁড়িয়ে কোনো দিন বলতে পারি না যে সব কিছু বন্ধ করে দাও, উৎসব হবে না। কিন্তু আমার মনে হয় যেটা আমি বললাম যে জাস্ট ডাইল ইট ডাউন, বিকজ এটা যে কোনো জায়গায় যে কোনো মানে সেন্সিবল সোসাইটিতে তাই হয় এবং সেটাই হচ্ছে। এই যে অনেকে আমি দেখছি যে ইনস্টাগ্রামে আমি প্রচুর রিলস দেখছি আমার বন্ধু বান্ধবদের যে ডাজন্ট ফিল লাইক পুজো, তো এটা তো হওয়ারই ছিল না, মানে লেট ইট নট ফিল লাইক পুজো। সে তো ইন্ডিপেন্ডেন্স ডে দিনটাও ডিডন্ট ফিল লাইক ইন্ডিপেন্ডেন্স ডে, কী করে সেটা সম্ভব? তার আগের দিন ওরকম একটা ঘটনা ঘটেছে। সো পথে নেমেছিল না, আমি করিনি সেটা। আমার দুটো কারণ, একটা হচ্ছে যে আমার মা একটু অসুস্থ ছিল এবং সেকেন্ড অফ অল হচ্ছে যে আমাদের শুটিং ছিল। কিন্তু আমি যেভাবে হোয়াট এভার আই কুড ডু সেটা আমি করেছি, আমি নিজের মতন করে করেছি। আমি সেটা এখানে ডিরেক্টলি বলতে চাই না, বাট আই হ্যাভ ডান দ্যাট অ্যান্ড আই হ্যাভ পাবলিকলি অলসো স্পোকেন অ্যাগেনস্ট ইট। হ্যাঁ, যেহেতু হিন্দি ফিল্ম নিয়ে একটা প্রসঙ্গ চলে এলো, দেখো আমার এখন যেটা দেখি খুব ভালো লাগে, বাট আমিও ফিল করি যে এটা হলে খুব ভালো হয়। এখন আমরা আল্লু অর্জুন থেকে শুরু করে বিজয় দেবরাকোন্ডা এই ধরনের অ্যাক্টরদের, এরাও কিন্তু একটা রিজিওনাল ফিল্ম, এদেরকে আমরা এখন দেখছি প্যান ইন্ডিয়া বলো যাই বলো, অনেকে প্যান ইন্ডিয়া কথাটা মানে না, কারণ অনেকে বলে এটা স্ক্যাম তাদের মতো করে। কিন্তু ওভারঅল তারা বাংলা হোক যে কোনো প্রভিন্সে তারা কিন্তু একটা মুখ হয়ে আসছে। বম্বের তুলনাও এখন সাউথ ইন্ডিয়ান মুভিজকে কিন্তু বেশি মানুষ ভালোবাসছে। পুষ্পা 2 আমি ফার্স্ট ডে ফার্স্ট শো যাবো। পুষ্পা 2, মানে তুমি বাহুবলী থেকে যদি শুরু করো, আগে তো কামাল হাসান আরো অনেকেই ছিলেন, বহু অ্যাক্ট্রেসেস রয়েছেন যারা এসছেন সাউথ থেকে একেবারে। কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো যে লেভেলে আজকে পারফর্ম করছে, তোমার কোথাও মনে হয় যে বাংলার ভালো ভালো অ্যাক্টররা অনেক বেশি কম্প্রোমাইজ করে ফেলেন যখন তারা হিন্দি ছবিতে কাজ করতে যাচ্ছেন? ইভেন ধরো মিসেস চ্যাটার্জি ভার্সেস নরদে তুমি ছিলে, অনির্বাণ ভট্টাচার্য ছিল, কিন্তু অনির্বাণ সেখানে একটা নেগেটিভ চরিত্র করেছে। আমরা দেখেছি যে অপুদাও বহু ক্যারেক্টার করছেন, তা কিন্তু নেগেটিভ চরিত্র। আমরা কালকিতে দেখলাম, তার মানে আমাদের ট্যালেন্টগুলো গিয়ে বম্বেতে কাজ করছে, কিন্তু তারা কম্প্রোমাইজ করছে অনেক ক্ষেত্রে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি যে মানে তাদের সাথে যখন কথা বলেছি আমি দেখেছি যে তারা কিন্তু বাংলার অভিনেতা অভিনেত্রীদের ভালো মনে করেন বলেই চরিত্রগুলো দেন। দেখো মানে ইউ উইল অলওয়েজ সি অ্যাক্রস হিস্ট্রি যারা এই ধরনের কোট আনকোট নেগেটিভ চরিত্র করে তারা কিন্তু ভালো অভিনেতা। প্রাণ ওয়াজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, হ্যাঁ, উৎপল দত্ত স্যার, আই মিন হি ওয়াজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, তাই তো এই রোলগুলো উনি পেতেন। তো তাদের মধ্যে একটা অসম্ভব ভালো সম্মানের জায়গা রয়েছে মানে বাংলার অভিনেতা অভিনেত্রীদের জন্য। যেখানে প্রবলেমটা হয়ে যায় সেটা হচ্ছে যে এবার তুমি বলতে পারো যে ধরো বিজয় সেতুপতি বা শুনছি ফাহাদ ফাসিল ইমতিয়াজ আলীর সাথে একটা ছবি করতে চলেছে, তো সেখানে যে মাউন্টিংটা রয়েছে সেটা আমরা কেন পাচ্ছি না? দ্যাট ইজ বিকজ দে আর প্রমিসিং অ্যান অডিয়েন্স। আজকে চঞ্চল স্যার যখন এখানে কোনো কাজ করেন, চঞ্চল স্যার সেই কাজে হয়তো সে কাজের মুখ হয়ে যান কলকাতা শহরে, দ্যাট ইজ বিকজ চঞ্চল স্যার ইজ প্রমিসিং অ্যান অডিয়েন্স। সেই অডিয়েন্সের জায়গাটা ইজ আ ডিফারেন্ট টপিক অল টুগেদার। বাট আমি মনে করি না যে এটা কোনো কম্প্রোমাইজের জায়গা। আর এখন না এমনই হয়ে গেছে, যিশুদাও সাউথে গিয়ে কাজ করছে, এখন আর ওই ব্যাপারটা নেই যে এই ইন্ডাস্ট্রির ওই ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ চেঞ্জিং। কিন্তু তোমার কি এটা মনে হয় না, আমি কদিন আগে একটা পডকাস্ট করেছিলাম, সেখানে এটা আলোচনা করেছিলাম যে আমাদের বাংলার হিরোরা তারা, বরঞ্চ আমি উল্টো বলবো, সরি আমি কাট করছি, যে শাশ্বত স্যারের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে এখানে হয়তো শাশ্বত স্যারকে অত সেভাবে ইউটিলাইজ করা হয়নি যেটা ওখানে হচ্ছে। রাইট, মানে বব বিশ্বাস অ্যাজ ইন দ্য অরিজিনাল কাহানি হয়তো দারুণ মানে কোনো প্রচণ্ড স্ক্রিন প্রেজেন্স ছিল না, মানে স্ক্রিন টাইম ছিল না, কিন্তু এত সুন্দর ভালো করে লেখা চরিত্র, মানে দ্যাট ইটসেলফ অনেক সময় ম্যাটার করে গো, স্ক্রিন টাইমটা নয়।
আজকে আমি পারিয়া পেয়েছি, কিন্তু পারিয়ার আগে আমি তো এখানে কোনোদিন কোনো স্ক্রিনের কাজে আমাকে কেউ এরকম একটা, যেটাকে আমরা ভিলেন বা নেগেটিভ ক্যারেক্টারে আমাকে কেউ কাস্ট করেন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতেই হয়েছিল। সো সেটাও কিন্তু অনেক সময় থাকে, একটা অ্যাক্টরের খিদেও থাকে। দেখো বাংলার অভিনেতারা তো যুগে যুগে হিন্দি ছবিতে কাজ করে, অনেক নাম, মানে সে তুমি কেষ্ট মুখার্জি এদিকে সেন, যাবো, হ্যাঁ কেষ্ট মুখার্জি থেকে অসিত সেন, এরকম প্রচুর নাম, উৎপল দত্তের নাম তুমি বললেন, এরকম প্রচুর বাঙালিরা কাজ করেছেন এবং তারা একজন লেজেন্ডারি সব ব্যক্তিত্ব তারা। তো আমি সেটা বলছি না, আমি বলছি যে ধরো আমি কেন সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরদের নাম বললাম, যে তারা কিন্তু আমাদের এখানে হিরো নয়, তারা এখানে যেমন হল কাঁপাচ্ছে, তারা অল ওভার ইন্ডিয়াতে গিয়েও হল কাঁপানোর মতন জায়গা তৈরি করে। এইখানে একটা কোথাও মনে হচ্ছে আমার ল্যাকিং রয়েছে, সেটা কেন মনে হয়, কোন জায়গাতে বাঙালি হিরোরা সেই জায়গাটা পাচ্ছে না? মানে আমি আবার বলছি, ইটস অ্যাবাউট, করেছে মাঝখানে, হ্যাঁ জিদ্দা ইজ ডুইং সামথিং আমার মনে হয় নেটফ্লিক্সে করছে, এবং সেখানে আই থিঙ্ক তুমি যেটার কথা বলছো সেটা হয়ে যাবে, জিদ্দার ক্ষেত্রে সেটা হয়ে যাবে। সেখানে তো মনে হয় আমার জিনিসটা এরকম, এখানে ডিরেক্টর থেকে শুরু করে প্রোডাকশন সবই এক। এর আগে যে তোমরা বিহার সার্কেলটা দেখে নিয়েছো, এবার বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে মনে হয় চ্যালেঞ্জটা অনেক বেশি। একেবারে একেবারে চ্যালেঞ্জ বেশি, দেওয়ার জায়গা নেই, একেবারে নেই। কিন্তু দেখো আমি বেসিক মোদ্দা কথা যেটা আমি বলতে চাই এখানে সেটা হচ্ছে যে দেখো দ্য মেজর প্রবলেম উইচ ইজ হ্যাপনিং ইজ দ্যাট আমাদের এখানে কিছু every industry goes through a bad time, Kunalda. You know this. It's not just a film industry or an entertainment industry. Commercially, হ্যাঁ এটা নিয়ে, এটা তো ডেটাতেই বেরিয়ে এসেছে। আমি তো মানে দের আর ফ্যাক্টস ইন প্লেস যে আমরা আগে একটা বছরে যতগুলো ছবি করতাম তার নাম্বার সিগনিফিকেন্টলি কমে গেছে, বা ব্যবসার দিক থেকে, রেভিনিউর দিক থেকে সেটা কমেছে। এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে হয়। মাঝখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির খারাপ অবস্থা ছিল, একটা সময় আইটি ইন্ডাস্ট্রির খারাপ সময় ছিল। দিস ইজ হ্যাপনিং, আই অ্যাগ্রি, বাট তুমি কি ভালো সময় কোনটাকে বলছো, যে সাউথ ইন্ডিয়ান মুভিজকে রিমেক করাটা ভালো টাইম ছিল? না, আমি ধরো বলছি যে এটা গোল্ডেন পিরিয়ড ছিল, ধরো 50, 60, 70, মানে উত্তম কুমারের সময়। একেবারে শুধু সেটা না, তুমি যদি দেখো যে তাদের আশেপাশে যারা অভিনয় করতেন, রবি ঘোষ, হ্যাঁ তুলসী চক্রবর্তী, উৎপল দত্ত, মানে ইউ নেম ইট, ভানু বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ ভানু বন্দ্যোপাধ্যায়। সেই সময় তো পয়সা ছিল না, সেই সময় তারা কম্প্রোমাইজ করেছেন। তুলসী চক্রবর্তী কি হয়েছিল শেষ পর্যন্ত, তো সেটা এক একটা অ্যাক্টরের, হ্যাঁ সেটা এক একটা অ্যাক্টরের ফেট হতে পারে, কিন্তু তুমি যদি বলো যে ক্রেজ বলো বা ওভারঅল ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল হেলথ কিন্তু ভালোই ছিল। মানে দ্যাট ইজ, ছোটি সি মুলাকাত করতে উত্তম কুমারকে মানে দেউলিয়া হতে হয়েছে। হ্যাঁ মানে সেটা এখনও হয়। তুমি ধরো সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার প্রথম ছবি করার সময় তাকে বোধহয় তার কিছু প্রপার্টি বিক্রি করে দিতে হয়েছিল। সো দোজ থিংস হ্যাপেন, বাট আই এম সেইং দ্যাট এই যে একটা এখন অনেকের মধ্যে একটা ডিসকাশন হয় যে কারা বাংলা ছবি দেখতে যাচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে। আমি বলছি সেটা তো গোল্ডেন পিরিয়ডে ছিল না। তো আমার সেখানে কোথাও গিয়ে মনে হয় যে সেটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই একটা সাইকেল। দেখবে 2010 থেকে 2015 বা 2008 থেকে 2015-র মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ভালো সময় এসেছিল, যখন প্রচুর নতুন নতুন ডিরেক্টর এসে নানান ধরনের কাজ করছিল। সো সেটাও হবে, আই থিঙ্ক ইটস অ্যাবাউট আ সাইকেল। এবং আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে যে সাউথ আমরা বলি, ফেয়ার ইনাফ, বলা উচিত, কিন্তু ইউ হ্যাভ টু লুক অ্যাট ওই প্রদেশগুলো ওরা কীভাবে ডেভেলপ করেছে সিন্স ইন্ডিপেন্ডেন্স। ফিনান্সিয়ালি বলছি, তুমি আজকে যে কোনো ছেলে যে কলকাতার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করছে, তাকে জিজ্ঞেস করো সে চাকরি নিয়ে কোথায় যাচ্ছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, নাহলে হায়দ্রাবাদ যাচ্ছে, নাহলে বিদেশ। সো ইট ইজ ইম্পেরেটিভ যে জায়গাগুলোয় এত ভালো এমনি ফিনান্সিয়াল মানে কি বলবো, মানে তোমার প্রসপেরিটি রয়েছে, সেখানে ইন্ডাস্ট্রি গ্রো করবেই। আজকে বাংলাদেশের ওয়েব সিরিজ, আমরা এদিকে চলে আসি। সো আজকে বাংলাদেশের ওয়েব সিরিজ বলো বা সিনেমা নিয়ে মানে এত চর্চা হচ্ছে, এটা 5 বছর আগেও হচ্ছিল না। আমি একটা সিরিজ দেখেছিলাম চরকিতে, শাটি কাপ বলে। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস আই হ্যাভ সিন এভার। ঠিক আছে, আমি হইচইতে একটা সিরিজ দেখেছিলাম কারাগার বলে, চঞ্চল স্যারের সিরিজ। আমি এরকম সিরিজ বাংলাতে দেখিনি, কাইজার দেখিনি। ইটস অলওয়েজ আ সাইকেল। সত্যজিৎ রায় আমাদের এখান থেকে বিলং করতেন, এটা আমরা গর্ব করে বলি, কারণ বোম্বেতে এই নিয়ে কথা হয় বা ইন্ডিয়াতে কথা। কিন্তু আমরা কোথাও কি মনে হয় সেই ধরনের
স্ক্রিপ্ট, সেই লেভেলের ডিরেকশন যেটা আমরা একটা সময় পেয়ে এসেছি, বাংলা যেটা পেয়ে এসেছি, সেইটা আগের থেকে অনেকটা মনে হয় ল্যাক করছে। হ্যাঁ, ডেফিনেটলি ল্যাক করছে, কিন্তু আমি আবারও বলবো তোমাকে যে ধরো দোস্তজি হয়েছে এর মধ্যে, আসা যাওয়ার মাঝে হয়েছে এর মধ্যে, আমার খুব 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 ফেভারিট একটা ছবি ফড়িং, সেটা হয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো যে আমি এই বছর একটা সিনেমা দেখেছি অঞ্জন দত্ত স্যারের ডিরেকশনে, চালচিত্র এখন, কুনাল দা, আই ওয়াজ অ্যাবসলিউটলি ব্লোন বাই দ্য ফিল্ম। মানে খুব কম বাজেটে তৈরি করা একটা ছবি, কিন্তু এত ভালো পারফরমেন্স। তুমি স্ক্রিপ্টের কথা বললে, তো আমি বলছি যে সবটাই খারাপ হয়নি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, একটা সব তো কখনোই খারাপ হয়নি। ইনফ্যাক্ট আমার সোশ্যাল মিডিয়াতেও আমি এটা শেয়ার করেছিলাম, এটা বোঝানোর জন্য যে হলিউডে প্রপার রিপোর্ট বেরিয়েছে ওদের সব এক একটা মিডিয়া পাবলিকেশনে, যে ওদেরও অবস্থা খারাপ, ওদেরও দেয়ার প্রোডাকশন ইজ ডাউন বাই 50%। এবার ধরো আমি অভিনেতা হিসেবে বলছি যে আজকে প্রভাস, সে 5 বছর কিছু করলো না নিজের জীবনে, এবং সে নিজে ইয়ার্কিও করে তার ইন্টারভিউতে, যে আমি দেখতাম যে আমার কন্টেম্পোরারিরা আসছে চলে যাচ্ছে, 4-5টা ছবি তাদের হয়ে যাচ্ছে। এই ডেডিকেশনটা বা এই কমিটমেন্টটা করার জন্য তো তাকে তার পেটটা চালাতে হবে। আমি 1 বছরের ধরে একটা কন্ট্রাক্টে ঢুকলাম কোনো একটা কোম্পানির সাথে, তারা বললো যে তুমি এই 1 বছরে একটাই ছবি করবে বস, আর কিচ্ছু করবে না। আমি গেছিলামও সেরকম, সেই কোম্পানি আমাকে মান্থলি পে করেছে। ধরো আমি বলছি যে এই প্রেম টেম নিয়ে আমরা শুরু করেছিলাম, একটু সিরিয়াস লেভেলে চলে এসেছি আমরা এতটা সিরিয়াস হতে চাই না, কিন্তু ধরো আমি একটা মালায়ালাম ছবির কথা বলছি, এখন দেখবে প্রচুর লোক মালায়ালাম ছবি দেখে। হ্যাঁ, আমি তাদের জিজ্ঞেস করছি কেন দেখো, তারা বলেছে অদ্ভুত কিছু সুইট সুইট প্রেমের গল্প থাকে যার মধ্যে বিশাল মাথা ঘামাতে হয় না। যেমন ধরো ডিয়ার কমরেড, আমি ধরো ডিয়ার কমরেড কি আছে ফিল্মটাতে, সেখানে বিজয় দেবরাকোন্ডা এবং তার মধ্যে একটা গল্প, সেখানে কিন্তু সেই কমিউনিজম দেখানো হচ্ছে, যেটা কিন্তু বাংলা কালচার এরকমই, ঠিক আছে। যেখানে আমি দেখছি যে জ্যোতি বসুর ছবি, কিন্তু দেখো কি অদ্ভুত ভাবে ফিল্মটা মানুষ ভালোবেসেছে। এই যে তুমি রিলেট করতে পারছি বলছো, এ করছো, মানে এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, অ্যান্ড ইট ইজ আনবিলিভেবল। ইট ইজ বনাফাইড সুপারস্টার। হয়তো কথাটা খুব মানে কি বলবো এটাকে, বা ধরো আমি যদি ওপার বাংলার ক্ষেত্রে বলি, তাহলে আমি মোশাররফ করিম, বা ধরো আমি বলছি যে তোমার চঞ্চল স্যার, তাদের ক্ষেত্রে আমি এটা দেখেছি। তুমি মহানগরের কথা বলছো, তুমি মহানগর হবে একটা রাতের গল্প। হ্যাঁ, যখন আমি দেখছি মোশাররফ করিমকে একটা থানায় বসে বসে সে অপূর্ব খেতে খেতে কথা বলছে, অপূর্ব, আমি তো রিলেট করতে পারছি যে মানুষ কথা বলে একেবারে আমরা একটা প্যাটার্নে চলে এসেছি। যেমন ধরো যখন অনিক দত্ত এমন একটা কাজ নিয়ে এলেন, বাঙালি এরকম কাজ কখনো আগে এইভাবে দেখে, ভূতের ভবিষ্যৎ, কি অদ্ভুত একটা স্ক্রিপ্ট, কি অদ্ভুত চিন্তা ভাবনা, সেইটা দিয়ে লোকে কিন্তু ফেটে পড়লো, আরে অসাধারণ কিছু একটা দেখলো। আমার এটাই মনে হয় যে বাঙালি ভাবনা চিন্তাগুলোকে হয়তো যারা টপে বসেছে, তোমার পক্ষে বলা ডিফিকাল্ট, আই নো, বিকজ তুমি একটা রাইজিং স্টার, তোমার এখন অনেক কাজ করা রয়েছে, বাট যারা এগুলোকে ডিসাইড করেন, যাদের পকেটে মাল আছে, তারাই তো ফাইনালি ডিসাইড করবেন স্ক্রিপ্টগুলোকে। তারা সবাই সেভাবে ভাবনা চিন্তাটা করেন না যে এইগুলোকেও বাঙালি এভাবে ভাবনা চিন্তা করতে পারে, বাঙালিকে এটা দেয়া যেতে পারে। প্লেট একই হবে, ইনগ্রেডিয়েন্টস একই হবে, বাট শুধু পদগুলোকে একটু বদলে দাও, যেটা সময়ের সাথে সাথে রিলেট করে ফেলে। আমি একটাই কথা বলবো, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে ইটস আ সাইকেল। দেখো, সত্যি কথা বলতে, এটা আমি যেহেতু ক্রিকেটের খুব বড় ফ্যান, তো ক্রিকেটের এক্সাম্পল দিয়েই বলতে পারি, অস্ট্রেলিয়া একটা সময় আনবিটেবল ছিল, কেউ হারাতে পারতো না রিকি পন্টিং এর অস্ট্রেলিয়াকে, দেখলেই ভয় লাগতো স্টিভ ওয়া, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা। সেই অস্ট্রেলিয়াকে আমরা গিয়ে 2 বার হারিয়েছি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এবারেও যখন যাব আমরা আবার হারাবো তাদেরকে, ঠিক আছে। তাদেরও খারাপ সময় এসছে, তাদের স্যান্ড পেপার গেট হয়েছে, 2টো প্লেয়ারকে ব্যান করে দিয়েছে জীবন থেকে। আমরা একটা সময় দেখেছি যে আজারের সময় ম্যাচ ফিক্সিং হয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট প্রায় শেষ। সেই ইন্ডিয়ান ক্রিকেট আজকে দাঁড়িয়ে গোটা বিশ্বের ক্রিকেটকে চালাচ্ছে। আমি আশাবাদী, আমি নেগেটিভ পয়েন্টগুলো তুললাম কারণ আজকের দিনে দাঁড়িয়েও ময়দান অজয় দেবগনকে করতে হয়। একদম আমি ময়দান বলছি, এই ডিসকাশনটা হওয়া দরকার। আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট যেখানে লোকজন বলে না সব ঠিক আছে, এইটা আমার পছন্দ না। খুব সিরিয়াস হয়ে গেছে, না আমরা অ্যাকচুয়ালি প্রেম থেকে টেমে চলে গেছি অনেকটা। আমি 2টো প্রেমের ছবি বলছি। দেখো, বাংলার একটা ডিরেক্টর, প্রডিউসার, অনেক কিছু বলবো, দর্শকরা আলটিমেটলি শেষ কথা। আমি 2টো বাংলা ছবির কথা বলছি। হেভি ইন্টেলিজেন্ট ব্রেন দরকার নেই সেটাকে ভাবার জন্য।
দুটো ছবি মার কাট বাংলাতে, একটা হচ্ছে সাথী, ও চিরদিনই তুমি জানো, বিশাল কিছু মানে এর জন্য কি খুব ইন্টেলিজেন্ট বা ইন্টেলেকচুয়াল লোকেরা দেখেনি না। সাথী অনেকে হয়তো বলছে এসব কি সিনেমা, কিন্তু আমি তাদের কথা বলছি না। জিৎ ডেবিউ করলো ওরকম ভাবে, চিরদিনই তুমি যে আমার, রাহুল হয়তো আজকে সেই লেভেলে নেই, প্রিয়াঙ্কা অনেক কাজ করছে যদিও, কিন্তু মানে ছবির মানে, কিন্তু দেখো একটা জিনিস সৌম্য, দুটোর মধ্যে না একটা এমন কিছু ছিল যেটা বাংলা আগে দেখি। চিরদিনই তুমি যে আমার, যে মানুষটা বানিয়েছে রাজ চক্রবর্তী স্যার, হ্যাঁ মানে we have to give him credit for making films like this. আমি দেখেছি there is a school of thought which মানে যেখানে লোকজন না ভাবে যে ধরো এই যে অ্যাটলি সিনেমাগুলো বানায়, ঠিক আছে, সাউথে বা এস রাজামৌলি, লোকে ভাবে যে আরে এরকমভাবে টাকা খরচা করলে, এরকমভাবে আল্লু অর্জুনকে নাচিয়ে দিলে, একে প্রভাসকে করে দিলেই হয়ে যায় না, এটার জন্য ক্রাফট লাগে, কমার্শিয়াল সিনেমার জন্য ক্রাফট লাগে। আমি সাথী, তুমি ছবি ছেড়ে দাও, গানের কথা বলছি, সাথী ও বন্ধু, হ্যাঁ ওই পার্টিকুলার গানটা আমি দেখতাম, আমি যখন স্কুল থেকে বেরোলাম আমরা গাইছি গানটা, ঠিক আছে, আর কি করে ফাজলাম সব কিছু করে, আমরা একটা দোকান থেকে স্টিক পেপসি কিনতাম, তখনকার দিনে ওই স্টিক পেপসি পাওয়া যেত, সেই দোকানে গানটা চলছে, যে বাসে করে স্কুলের আমাদের একটা বাস ছিল সেখানে চলছে, বাড়ি ফিরে এলাম সঙ্গীত বাংলার চ্যানেলে সেটা চলছে। দিস ইজ কল মাস। এবং আমি আবার বলবো যে কমার্শিয়াল ছবি বানানোর জন্য টাইম লাগে। তুমি যে ছবিগুলোর কথা বলছো আমি জানি না চিরদিনই কতদিনে বানানো হয়েছিল, কিন্তু বাকি সাথী ফাতি, নাম্বার অফ শুটিং ডেজ ওয়াজ হায়ার। নাম্বার টু, again another thing which is very very important, সাস্টেন করতে দিতে হবে সিনেমা হলে। আমাদের এত সিনেমা আর এত ওয়েব সিরিজ, তোমার বোর্ড লাগে না একটা পয়েন্টের পরে? তুমি দেখবে, আমি কয়েকদিন আগে না এই IC814 দেখতে গিয়ে এই পার্টিকুলার সিরিজটা নেটফ্লিক্সে, হ্যাঁ আমি রিয়েলাইজ করলাম যে আমি কত সিরিজ দেখিনি। বাই দ্য ওয়ে আমরা একটা খুব সিরিয়াস আলোচনা করছি, আমি একটা জিনিস অদ্ভুত, আমার অবাক লাগছে যে পাবলো এত বড় হয়ে গেছে যে এত সিনেমা নিয়ে কথা বলতে শিখে গেছে, বাট একটা জিনিস সেটা বলা আপনাদের, যে পাবলো শুনেছি আবার প্রেমে পড়েছে, মানে সেই প্রেমটা হচ্ছে যে কোনো একটা শ্রাবণ মাসে এই প্রেমটা আবার হ্যাঁ করতে চলেছে, কিন্তু শ্রাবণ মোটামুটি মানে না আষাঢ়ের মতো শ্রাবণই আসে, কিন্তু আমার মনে হয় যে মানে ফর আস এটাও কি প্রেম, এটাও প্রেম, অ্যান্ড ফর আস রেইন ইজ অলওয়েজ রোম্যান্স। তো যে কোনো সময় এটা করা যেতে পারে। আমরা আসলে এই সিরিজটা দেখেছি, তোমাকে শ্রাবণে নিয়ে কথা হচ্ছে, আডার টাইমস আর একটা সিরিজ, তো অরিজিৎ দা যিনি ডিরেক্টর তার সাথে আমার এপ্রিল মাস থেকে এটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল। ফাইনালি গিয়ে আমরা শ্যুট করলাম এমন একটা সিচুয়েশনে যেখানে অগস্ট মাসে আমাদের শুটিং করতে হলো, এবং স্ক্রিপ্টটাকে বারবার রিইভ্যালুয়েট করা হচ্ছিলো। তুমি যেটার কথা বলছিলে যে স্ক্রিপ্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ওরা খুব পার্টিকুলারলি মানে দেখেছিল যাতে স্ক্রিপ্টটা ঠিকঠাক থাকে। একটু চ্যালেঞ্জিং একটা গল্প, মানে যেখানে একজন মেয়ে যে বিধবা, আমি তার প্রেমে পড়ছি, অ্যান্ড হি ইজ কোয়াইট অবসেসড উইথ হার। আমি এমন বলছি মানে খুব মাছো লাগে এরকম কিছু, মাছো বলতে দেখো মানে ব্যাপারটা হচ্ছে যে ছেলেটার বাবা একটা বিশাল বড় হচ্ছে তোমার প্রোমোটার যাকে বলে, হ্যাঁ রিয়েল এস্টেটের লোকজন বলে, আমি একদম পাতি করে দিচ্ছি প্রোমোটার, বিশাল বড় পাওয়ারফুল প্রোমোটার। এবং যেখানে ওরা দেখে যে মানে বলে হচ্ছে না, সেখানে ওরা বন্দুক চালিয়েই জমি দখল করে। ও এটা বিশ্বাস করে না। ছেলেটা অশিক্ষিত, তোলাবাজ গুন্ডা না, ছেলেটা শিক্ষিত, পড়াশোনা ছেড়ে দিয়েছে কারণ বাবার প্রচুর টাকা এবং বাবার ব্যবসা দেখবে বলেই ও এটা করেছে। কিন্তু বাবার পদ্ধতির সাথে ও একেবারেই একমত নয়, এবং ও বাবাকে ওটা পছন্দ করে না, বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং হিজ ফাদার ইজ অ্যাবসলিউটলি করাপ্টেড। এবং ওর বাবাই ওকে বলে যে বিধবার ভালোবাসায় পড়েছো, যাও গিয়ে ঘুরে 2-3 দিন প্রেম করো, ব্যাস তারপরে ছেড়ে দাও। এত অবসেসড হওয়ার কি আছে? কিন্তু ছেলেটা ইজ আ ডেডিকেটেড লাভার। ওই এর আগে কোনোদিন কাউকে ভালোই বাসেনি। কটা এপিসোড আছে? 6টা এপিসোড, মানে 27 তারিখ কেউ পুরো দেখে নিতে হবে একদম। আচ্ছা, এটা আড্ডা টাইমস আছে। এটা ট্রেলার তোমায় পাঠিয়েছিলাম, এটা ভিলেন না, এখানে বৃষ্টিতে ভিজছে না। তবে এর মধ্যে ওই ব্যাপারটাও আছে যে ইফ হি লুজেস ইট, মানে আমি বলবো না যে একেবারেই পাবলো গ্রে শেডেড একটা চরিত্র। মানে আমরা ধরো এখানে একটা প্রচন্ড গরমের দিনে একটা এসিতে বসে আড্ডা মারছি, মানে আমি মানে একদম মানে আমাদের ব্লগ তো এটা আমাদের বেসিক্যালি মানে অনেকে পডকাস্ট বা ইন্টারভিউ দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আড্ডা, এইগুলো করতে করতে মানে প্রেমে পড়ে যাচ্ছ।
না এটা ক্যামেরার সামনে বলতে তোমার জানি প্রবলেম হবে, মানে সিরিয়াসলি মানে এটা তো হয় না 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 বলা যাবে না। না 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 আমি 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 এখন আমার একমাত্র প্রেম হচ্ছে আমার ক্যারিয়ার, বাস দ্যাটস অ্যাবাউট ইট। তার সাথে প্রেমের কি সম্পর্ক, মানে এইটা কি তার সাথেই সম্পর্ক, সেটাই মাই ফার্স্ট। হিরোরা কি মানে একটু প্রেম ব্যাপারটাকে অ্যাভয়েড করে? না না আমি একদম অ্যাভয়েড করি না, আমি যা করি খুব মানে মোরালেস ওপেনলি করি। কিন্তু আমি এর আগেও একদিন একজনকে বলেছি মিডিয়াতে, তোমার মতনই একটা প্রশ্ন করেছিল সে, আমি বলেছিলাম যে দেখো কারোর সাথে কিছু হলে তোমরা জানতে পারবে না আনলেস আই ডিক্লেয়ার ইট। তো আটকাও কি করে, মানে প্রেম তো এটা আটকানো যায় সিরিয়াসলি একদম আটকানো যায়। ধরো একটু প্যাক্ট থাকতে হয়, ধরো প্রেম পাচ্ছে আটকাবে, ধরো তোমার সাথে পাবলো প্রেম পেয়েছিল, আরে মিডিয়ার সামনে থেকে তো আটকে নিতে পারে, প্রেম পাচ্ছে সেটা কেন আটকাবে? সে আটকায় না, সে ভেতরে ভেতরে চলে। হ্যাঁ সেটা তো পাহাড়ে ঘুরতে গেলেই হয়ে যায়। মানে এটা কি পাহাড়ে আর কিছু বলছি না, পাহাড়ে ঘুরতে যাওয়ার সাথে প্রেম জড়িয়ে আছে? আমি আই ডোন্ট নো। মানে বর্ষাতেও প্রেম হয়, পাহাড়েও প্রেম হয়? পাহাড়েও প্রেম। এখানে কি পাহাড়ে গিয়েছো না যাওনি? না 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 না, আমি এরপরে একটা ছবি করছি সেখানে, না ইটস সরি নট আ ছবি, একটা সিরিজ করছি। হ্যাঁ চরকির জন্য একটা সিরিজ করছি, তো সেখানে পাহাড়ে যাওয়া পাওয়া আছে, অনেক কিছু আছে। এটা আমি কোনোদিন সোহিনীদির সাথে অভিনয় করার সুযোগ পাইনি, এখানে পাচ্ছি। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এইটা একটা সিরিজ যেটা ইজ গোইং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং, চরকির সিরিজ। আচ্ছা তুমি রানী মুখার্জির সাথে কাজ করেছো, বোম্বেতে আর কার সাথে কাজ করার ইচ্ছা আছে? মানে ধরো মানে কোনো একটা লিড রোল পেলে সেখানে অপোজিটে এখনকার দিনে অ্যাক্ট্রেসদের মধ্যে সব হবে। আমার জীবনের একটাই এম, মানে এম না আমি বলবো যে মানে আমার একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে মানে সেদিন হয়ে গেলে আইল গিভ আপ শাহরুখ খানের সাথে কাজ করার ইচ্ছা। মানে একটা সিন, একটা সংলাপ, একটা মুহূর্ত, কিছু। তুমি একটা লোক 60 বছর বসে কি করে যাচ্ছে আর কি করছে, মানে আমি বলছি যে সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে না যে এই 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 যে এত আশেপাশে লোকজন ছিল, তুমি দেখো এত কিছু কথা বলছিল তার ছেলের ব্যাপারে, কনস্ট্যান্ট বলে গেছে। তো এখন তারা যতই অন্য কথা বলুক, কনস্ট্যান্ট হ্যামার করে গেছিল, লোকটা কিন্তু একটা কথাও বলেনি। হি ডিড নট আটার আ ওয়ার্ড, দ্যাট ইজ গ্রেস। অ্যান্ড পারফরমেন্সের জন্য আই থিঙ্ক মানে আর কিছু বলার নেই। একটা সিন আছে যেখানে সালমান খান আর শাহরুখ খান বসে থাকে আর বলে যে দেশ কা সওয়াল হ্যায় বাচ্চোं पे छोड़ सकते हैं, ব্যাস দ্যাটস ইট। মানে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করব, যেটা হচ্ছে যে তোমার ফেভারিট অ্যাক্ট্রেসকে? মানে আমার খুব ফেভারিট যদি কেউ বলো যে আমি একটা সময়, এখন আর কেউ সেভাবে নেই, বাট আমার ভীষণ ভালো লাগতো কাজল। আরে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু সে কাজল। মানে আমার প্রথম দেখা অ্যাক্ট্রেস হচ্ছে মাধুরী দীক্ষিত, যাকে আমার প্রথম ভালো লেগেছিল হাম আপকে হ্যায় কौन। বাট কাজল ইজ কাজল। বাট কাজল হচ্ছে আমার বড় হওয়ার সময়, সেই সময় কাজল একটার পর একটা। এখন অনেককে ভাল লাগে, বাট আমার এখন যদি বলো আমার রশ্মিকা মন্দনাকে খুব ভালো লাগে। মানে আমার অ্যাটলিস্ট মানে সাউথ ইন্ডিয়ান হিরোইনসরা ভীষণ ভালো দেখতে, সুন্দর দেখতে, ভালো অভিনয় করে, বাট আমার রশ্মিকাকে খুব ভালো লাগে এই সময় দাঁড়িয়ে। ঐশ্বর্য রায় একসময় খুব মানে ফেভারিট ছিল, মানে যখন আমি হাম দিল দে চুকে সনম দেখেছিলাম দেখে ফিদা হয়ে গেছিলাম। মানে সো এগুলো আমাদের মানে আমরা আজকে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেল, বাট আমি সৌম্যর সাথে আড্ডা মারবো, একদিন বসে এইসব আলোচনা করবো, এভাবে এসেছিলাম। আমি জানি না আপনাদের হয়তো এত বাজার কাচার মাচার নাও ভালো লাগতে পারে, আই রিয়েলি ডোন্ট নো। ইউটিউব একটা প্ল্যাটফর্ম, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না। বাট সৌম্য, আমি আশা করি যে ইন ফিউচারে আমি তোমাকে ব্যক্তিগতভাবে কোনো জার্নালিস্ট নয়, কোনো মিডিয়া বন্ধু নই, সেই হিসাবে নয়, একটা বড় জায়গায় দেখতে চাই। থ্যাংক ইউ। এবং ওই কারণেই হয়তো আমি বিভিন্ন জায়গা থেকে তোমাকে বলি যে ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। সো অনেক কাজ করার রয়েছে, ভালো কিছু করার রয়েছে। থ্যাংক ইউ। মানে ওই পিকচার মানে পোস্টার ফাড় কে নিকলা। কাজলের সাথে আর দীপিকা পাডুকোনের সাথে। কাজল শেষ হয়ে গেছে না, আমি নো 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 দিস আই ওয়ন্ট এগ্রি। নো, আমি কাজলের লাস্ট সিরিজটাও দেখেছি, আমার দারুণ লেগেছে, যে জিশু সেনগুপ্ত যেটা ছিল। শি ইজ ভেরি স্পন্টেনিয়াস। ওকে, বাট দ্যাট কাজল সেটা তো আর নেই। না, এখনকার সময় আরো অনেকে আছে, তাদেরকে মানে আমি তোমাকে হয়তো কিয়ারা আডবাণীর এগেইনস্টেও দেখতে চাই। মানে কিয়ারা আডবাণী বলে মাথা নিচু হয়ে গেল কেন? একটা কফি দেবে? সো এটা নয়, এরকম নয়, একদিন সব কিছু বদলে যেতে পারে। নিশ্চয়ই। বাট আমি বিলিভ করি ওই আই উইল গো টু দ্য টপ, টু দ্য টপ, টপ, ওই ব্যাপারটা যেন হয়। তুমি যেটা বলেছিলে সেটা প্রচণ্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড দ্যাট ইজ ট্রু। এবং আমি চেষ্টাও করি সেটা, আমি মানে সেটা এখনও চেষ্টা করছি যাতে আমি স্টিরিওটাইপ না হয়ে যাই, যে সব জায়গাতেই লুঙ্গি পরে চপার চালাবো তা নয়, ডিপেন্ড করে কোনটার ওপরে কিছু। কিন্তু অনেস্টলি স্পিকিং হোয়াট আই ওয়ান্টেড টু সে ইজ যে তোমার সাথে কথা বলে এনি পার্সন
দ্যাট ইজ ওয়াই আমার মনে হয় যে তোমার এত সাবস্ক্রাইবার্স, এত ভিউয়ার্স, এরকম কিছু এখনো হয়নি। ইয়েস অফকোর্স হয়েছে, তুমি এবার তোমার মডেস্টি এটা বলছে, কিন্তু তুমি যে when তুমি যখন একটা কোনো জায়গায় গিয়ে একটা ভ্লগ করো, আমার মনে হয় যে মানুষের পছন্দ কেন হয় জানো তো, কারণ তোমার মধ্যে ওই পজিটিভিটিটা। টিপিক্যালি এটা বলতে চাই না, কারণ আমি এই মানুষটাকে মানে শুধুমাত্র এই ভ্লগস ইউটিউবের থ্রু দিয়ে চিনি না, আদারওয়াইজ অলসো চিনি। অ্যাজ আই সেড, আমি মনে করি যে মানে কিছু কিছু লোকজন থাকে যে তারা না, তাদের একটা হিউজ একটা সর্ট অফ ভিউয়ারশিপ বা ফ্যান্ডম তৈরি হয় বিকজ তাদেরকে মানুষ দেখতে পছন্দ করে, তাদের কথা শুনতে পছন্দ করে, এবং তাদের মধ্যে একজন হচ্ছে কুণাল দা। আজকে থেকে না, বহু বছর ধরে হি ইজ ওয়ার্কিং, এবং এটা আমি মনে করি যে ইটস ওয়ান অফ হিজ বিগেস্ট পজিটিভস, যে ওয়েন হি টক্স, হোয়াট এভার হি টক্স অ্যাবাউট, দ্যার ইজ আ লট অফ পজিটিভিটি টু ইট। আমাদের গুরুদেব বলে গেছেন, কিং খান, কয়েক বছর আগে ফিল্ম ফেস্টিভ্যালে, যে পজিটিভিটি আভি ভি জিন্দা হ্যায়। এই পজিটিভিটি বেঁচে থাকুক। আমি জানি আমাদের শহর একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে এখন রয়েছে, আন্দোলন হোক, প্রতিবাদ হোক, এবং সব কিছুর মধ্যে এই পজিটিভিটি বেঁচে থাকুক, প্রেম, প্রতিবাদ সব হোক। বাট থ্যাংক ইউ সো মাচ সৌম্য। একটা দিন এমন আসবে যেদিনকে আমি এটা আরো গর্ব করে বলতে পারবো, সৌম্য আমার বন্ধু, সৌম্য মুখার্জি আমার বন্ধু, বা সৌম্য আমার বন্ধু, এবং সেদিনকে এমন একটা বড় হিট আমি দেখতে পাবো, এবং তারপর আমাকে আবার এরকম একটা সুন্দর ইন্টারভিউ নেওয়ার সুযোগ থাকবে। একদম। আর আপনারা খুব ভালো থাকবেন। কিছু কিছু কথা আমি জানি একটুখানি বললে মানুষের মধ্যে সেগুলো স্ট্রাইক করে, সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই ভিডিওটা ভালো লাগার পর, আর একটা লাইক করবেন। লাইক ম্যাটার করে আমাদের ইউটিউবের এই ফিল্ডটাতে, অ্যালগরিদম সেগুলো বোঝে। আপনার কেমন লাগলো আপনি কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। সৌম্যকে কেমন লাগলো, সৌম্যর যে সিরিজটা আসছে সেটা দেখেছি তোমাকে শ্রাবণ, তো একটা গানের লাইন, সেটাই সৌম্য কীভাবে পারফর্ম করেছে, কতটা প্রেম করেছে, সব কিছু আমরা দেখবো। 27 তারিখ রিলিজ করছে সেপ্টেম্বর মাসের, এই মাসেরই। সো ভালো থাকুন, অনেক 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 ভিডিও দেখুন, সবাইকে ভালোবাসা দিন, অনেক অনেক বাংলা সিনেমা দেখুন, আর সত্যি কথা বলতে একটু ভালো থাকার চেষ্টা করুন। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।